স্যার জি স্যার, আসসালামু দেখা আলাইকুম যায়। স্যার। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম। 46 থেকে বলছিলাম স্যার, সিআর নোমান। হ্যাঁ নোমান বলেন। স্যার আমাদের গ্রুপের 3-4 জন ছিল স্যার, পরীক্ষা দেয়নি। পরে গত সপ্তাহে স্যার পরীক্ষা দেওয়া শুরু হয়েছিল, খাতা দিয়েছিলেন। তারপরে পরীক্ষাটা সম্পূর্ণ করা হয়নি আরেকটা ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে। পরে বলছিলেন অনলাইনে নেবেন স্যার, ওটা কি করা যায়? আজকে নেবেন কি? ওদের একটু কষ্ট করতে হবে বুঝছেন। জি স্যার। ওদেরকে আমি যেখানে যে টাইম দেবো সেই টাইমে এসে ওদেরকে পরীক্ষা দিতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তবে আগামী শুক্রবারে কি সম্ভব স্যার? চেষ্টা করব যদি পারি। ঠিক আছে স্যার, অবশ্যই আগামী শুক্রবারে হলে খুব ভালো হয়, একটু চেষ্টা করে দেখবেন স্যার। চেষ্টা তো আপনাদের জন্যই তো আমার কাজকর্ম তো আপনাদেরকে নিয়ে, কিন্তু আপনারা এটা থাকেন না বলেন। আমার কাজকর্ম তো জি স্যার। আপনাদেরকে নিয়ে, আপনারা ভালো থাকেন এই তো চাওয়া পাওয়া। জি স্যার, আমরাও চাই স্যার আচ্ছা, আপনিও ভালো থাকেন, তার জন্য আমরা ভালো ভালো থাকতে পারি। ভালো থাকতে দিলেন কই, খালি তো খালি পরীক্ষায় অ্যাবসেন্ট। ঠিক আছে কথা। আচ্ছা ঠিক আছে ঠিক স্যার। আছে, দেখেন ওয়ার্ম আপ সেশন আমরা স্পিকিং এর একটা পার্ট নিয়ে কথা বলতেছি। সাপোজ দ্য অথরিটি অফ ইডব্লিউ মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি has formed a committee to reform the teaching learning process of the English department, and you are also a member of the committee. Three proposals are given to you. মনে করেন আপনি ইডব্লিউ ইউনিভার্সিটির একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির একজন সদস্য আপনিও। সেই কমিটির একটা 3টা প্রপোজাল দিয়েছে, এই 3টা প্রপোজালের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাকে কথা বলতে হবে। চেঞ্জিং দ্য গ্রেডিং পলিসি অ্যাকর্ডিং টু ইউজিসি। বাংলাদেশের কয়েকটা ইউনিভার্সিটি নর্থ আমেরিকান গ্রেড চালায়। নর্থ আমেরিকান গ্রেড বোঝেন? জি না। কেউ না বোঝেন? স্যার। কেউ বোঝেন না? না স্যার, বুঝি না। ইউজিসি গ্রেডিং বোঝেন? জি না। স্যার ইউজিসিটা বুঝি, এই যে বাংলাদেশের সবগুলা ইউনিভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি গুলার একটা সংস্থা। আচ্ছা যাই হোক, যতটুকু বলছেন ধন্যবাদ, বাকিটা আমি বলতেছি। ইউজিসি শব্দের অর্থ হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, এটাকে বলে ইউজিসি। এদের কাজ হচ্ছে দেশের বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তদারকি করা, এটাই হচ্ছে তাদের কাজ। এদেরকে বলা হয় ইউজিসি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয় যাদের অধীনে চলে, যাদের তত্ত্বাবধানে চলে, যাদের পর্যবেক্ষণে চলে, সেই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তো এখন কোশ্চিন হচ্ছে, এই ইউজিসি গ্রেডিং হচ্ছে 80-তে A+। বাংলাদেশি স্টুডেন্ট আপনারা যারা পরীক্ষা দিবেন তাদের হচ্ছে 80-তে A+। আর নর্থ আমেরিকান গ্রেড হচ্ছে 97 থেকে 100, এটাকে বলে নর্থ আমেরিকান গ্রেড, 97 থেকে 100। তো এখন বলা হচ্ছে চেঞ্জিং দ্য গ্রেডিং পলিসি। চেঞ্জিং দ্য গ্রেডিং পলিসি মানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আপনি A+ পাইতে হলে 100-র মধ্যে আপনাকে 97 পাইতে হবে সর্বনিম্ন, তাহলে A+ পাবেন। 97, 98, 99, 100, এই 97 থেকে 100 পাইলে আপনি সেটা হচ্ছেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। তো এইটা একটা টপিকস, এইটার উপর আপনাকে কথা বলতে হবে। মডিফাইং দ্য এক্সাম সিস্টেম, আপনি চাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি যে সিস্টেমে পরীক্ষা নেয় এই পরীক্ষা পদ্ধতিটাকে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন। তাদের টোটাল পরীক্ষার মাধ্যম হচ্ছে ইংলিশ। আপনারা চাচ্ছেন সাবজেক্ট অনুযায়ী যেখানে বাংলা লেখার বা যেখানে অন্য টার্ম লেখার সেই টার্মটা আপনি লিখতে। তো সেটা হচ্ছে আপনার গ্রেডিং পলিসি। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর দেওয়া আছে অফারিং ভার্চুয়াল লার্নিং অপরচুনিটি। আপনি বিশ্ববিদ্যালয়কে প্রস্তাব করেছেন আর একটা প্রস্তাব, কি প্রস্তাব? যে ক্লাসগুলো হবে অফলাইনে, কিছু কিছু ক্লাস অনলাইনে আপনারা করতে চাচ্ছেন, কিন্তু অনলাইনে কেন করতে চাচ্ছেন তার একটা ব্যাখ্যা আপনি এখানে দিয়েছেন। কি ব্যাখ্যা? অ্যালাউড অনলি ফর ইমার্জেন্সি কেস, শুধুমাত্র ইমার্জেন্সি কেসে এটাকে অ্যালাউড করা হবে। লাইক দ্যাট, আপনি যখন সিকনেস অথবা অ্যাক্সিডেন্ট এই দুটো কারণে
অসুস্থ হয়েছেন অথবা দেখা যাচ্ছে কোনো দুর্ঘটনাজনিত কারণে আপনি জয়েন করতে পারতেছেন না ক্লাসে, এইরকম ক্ষেত্রে আপনাকে অনলাইন ক্লাসে পারমিশন দেওয়া হবে। এই 3টা টপিকসের উপর আপনাকে স্পিকিং করতে হবে। আগামী দিন এটা মনে রাখার চেষ্টা করবেন। আমরা যে কোনো একটা বিষয় দলকে দাঁড় করাই দেব, তারা আপনারা এটা একজন পক্ষে থাকবেন, একজন বিপক্ষে থাকবেন। গ্রেডিং সিস্টেম নিয়ে কথা বলতে হবে, যে আপনি কেন ইউজিসি গ্রেডিং চাচ্ছেন আর আরেকজন কেন নর্থ আমেরিকান গ্রেডিং চাচ্ছে। একটা হচ্ছে ইউজিসি ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন 80 পাইলে A+, নর্থ আমেরিকান গ্রেড হচ্ছে 100 থেকে 97 থেকে 100। তাহলে আপনি কেন ইউজিসি গ্রেডিং চাচ্ছেন সেটার উপর পক্ষে আপনাকে যুক্তি দেখাইতে হবে, এটা একটা কথা। 2 নম্বর কথা, আপনি ইউনিভার্সিটিতে পরীক্ষাগুলো দিচ্ছেন, এই পরীক্ষাগুলোতে আপনি চাচ্ছেন কিছু কিছু জায়গায় পরীক্ষা পুরো মাধ্যমটা ইংলিশ না হয়ে এটা বাংলা হওয়া উচিত, এটার পক্ষ নিয়ে আপনি কথা বলবেন। যাকে আমরা যেটা ভালো মনে করবে সেই টপিকসটা দিব। 3 নম্বর হচ্ছে অফারিং ভার্চুয়াল লার্নিং অপরচুনিটি। আপনি চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো যেন রেকর্ডিং হয়, রেকর্ডিং ক্লাসগুলো স্টুডেন্টদেরকে যেন দেওয়া হয়। কোন ধরনের স্টুডেন্টকে? যারা হসপিটালে আছে, বিছানায় আছে, অসুস্থ অবস্থায় আছে, ঠিক আছে, অথবা যারা কোনো দুর্ঘটনার কারণে আসতে পারতেছে না, তার এলাকায় রাস্তা খারাপ, বাস নাই, বন্যা বা অন্যান্য কোনো মানে ডিজাস্টার দেখা দিচ্ছে, সেই কারণে সেই জন্য সে চাচ্ছে ক্লাসগুলো রেকর্ডিং করা হোক এবং এই ক্লাসগুলো যেন পরবর্তীতে তারা পায়। এই 3টা হচ্ছে টপিকস, আগামী ক্লাসে ডিসকাশন আমরা আলোচনা করবো এটা। আচ্ছা, এখন দেখেন কমন ক্যারেক্টারিস্টিক্স অফ এ সাকসেসফুল স্পিকিং অ্যাক্টিভিটি। আপনি যদি একজন সফল স্পিকার হইতে চান, আপনার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। লার্নার্স টক এ লট, শিক্ষার্থী প্রচুর পরিমাণে কথা বলবে। এসটিটিটি ভার্সেস টিটিটি। এসটিটি মানে হচ্ছে স্টুডেন্ট টক টাইম অ্যান্ড টিটিটি মানে হচ্ছে টিচার্স টক টাইম। আপনি মনে রাখার চেষ্টা করবেন, আগামী ক্লাসে আমি কথা কম বলবো, আপনারা কথা বেশি বলবেন এবং আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজে আপনাকে কথা বলতে হবে, ঠিক আছে কথা। ইকুয়াল পার্টিসিপেশন, আপনাকে মনে রাখতে হবে আপনারা যে দুইজন দাঁড়াবেন দুইজনকে ইকুয়াল পার্টিসিপেট করতে হবে। ক্লাসরুম ডিসকাশন শুড বি ডমিনেটেড বাই এ মাইনরিটি টকেটিভ পার্টিসিপেন্টস, অল গেট চান্স টু স্পিক। সবাই যেন কথা বলার সুযোগ পায়। সুতরাং আপনাকে যখন পার্টনার দেওয়া হবে, গ্রুপ দেওয়া হবে, একজনকে ঠালায় সামনের দিকে পাঠাই দিলে হবে না, আপনাকে ইকুয়াল পার্টিসিপেশন করতে হবে। আগামী দিন থেকে সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেক 4 জন মিলে একটা করে গ্রুপ করা হলে প্রত্যেক গ্রুপ মেম্বারকেই কথা বলতে হবে। এখন আর লিডার এসে সামনে কথা বলতে পারবে না, সবাইকে কথা বলতে হবে। তাই বলা হচ্ছে ইকুয়াল পার্টিসিপেশন, এটা আপনাকে থাকতে হবে। 3 নম্বর বলা হচ্ছে হাই মোটিভেশন, মোটিভেট ইউর লার্নার্স বাই ইউর টপিকস অ্যান্ড টাস্ক। আপনি যদি মনে করেন যে এই টপিকসগুলো আপনাকে ভালো লাগতেছে না, তাহলে এইরকম সুন্দর সুন্দর টপিকস আপনি তৈরি করেন বাসায়। আপনার ইচ্ছা যে স্যার আমি এই টপিকসের উপর কথা বলতে চাই, আমরা আপনাকে সেই টপিকসটা অ্যালাউ দেখবো, দেখে যদি টপিকসটা লজিক্যাল হয়, রেশনাল হয়, তাহলে আপনার টপিকসের উপরই আপনাকে আমরা কথা বলতে দিব। নেক্সট 4 নম্বরে বলা আছে 3 নম্বর হচ্ছে হাই, আচ্ছা, ইউজ অফ ইজি ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেন্সিবল টু ইচ আদার। আপনি যখন কথা বলবেন, স্পিকিং করবেন, অবশ্যই আপনার ল্যাঙ্গুয়েজগুলো ভেরি সিম্পল ডিকশন হইতে হবে, ওয়ার্ডগুলো ভেরি ভেরি সিম্পল হইতে হবে, সাধারণ ওয়ার্ড হইতে হবে। এই ওয়ার্ডগুলো যেন আপনি খুব সহজেই অন্যরা বুঝতে পারে আপনি যে শব্দটা ব্যবহার করতেছেন। আপনার শব্দ যদি অন্যদের কাছে রিচেবল মনে না হয়, আপনার শব্দ যদি অন্যরা না বোঝে, তাহলে সেই জিনিসগুলো হবে না। আপনার শব্দ অবশ্যই অন্যদের কাছে বোধগম্য হইতে হবে, সেটা আপনি মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন প্রবলেমস উইথ স্পিকিং অ্যাক্টিভিটি। স্পিকিং অ্যাক্টিভিটি করতে গেলে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো নিয়ে এখানে কথা বলা আছে। এগুলো মাথায় রাখবেন, এগুলো যদি আপনাদের মধ্যে থাকে, এগুলো আপনারা ওভারকাম করার চেষ্টা করবেন। ইনহ্যাবিটেশন, স্টপেজ অর হিন্ডারেন্স। কথা বলতে গেলে কথার মাঝখানে থেমে যাওয়ার যে প্রবণতা, এই থেমে যাওয়ার প্রবণতাটা আমাদের মধ্যে একটা বড় প্রবণতা, এটা আমাদেরকে থামাইতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তো সেই জন্য বলা হচ্ছে ওয়ারিড অ্যাবাউট মেকিং মিস্টেকস। আপনি ভুল করা নিয়ে কখনো চিন্তা করবেন না। আপনি যখন কথা বলবেন তখন এটা নিয়ে কখনো চিন্তা করবেন না। 2 নম্বর ফিয়ারফুল অফ ক্রিটিসিজম, সমালোচনার জন্য ভয় করবেন না। লুজিং ফেস, আপনি ফেস হারাবেন না। ফেস হারাবেন না মানে আপনার ফেস যেন বিব্রত বোধ না হয়, সেটা। 3 নম্বরে বলা হচ্ছে শাইনেস, আপনার মধ্যে যেন কোনো শাইনেস না থাকে, আপনি এটা মাথায় রাখার চেষ্টা করবেন।
2 নম্বরে এসে বলা হচ্ছে নাথিং টু সে। আপনার কাছে মনে হবে যে আমার বলার কিছুই নাই, এই জিনিসটা যেন না হয়। আপনার বলার কিছু নাই, তারপরেও আপনি কিছু বলবেন, বলার চেষ্টা করবেন। কি বলতেছেন এইটা নিয়ে আপনি চিন্তা করবেন না, ভুল বলতেছেন না সঠিক বলতেছেন, দ্যাট ডাজন্ট এ বিগ ডিল, এটা নিয়ে আপনি মোটেও ওয়ারিড হবেন না। তাই বলা হচ্ছে ইভেন ইফ লার্নার্স আর নট ইনহেবিটেটেড ইউ অফেন হিয়ার টু কমপ্লেন দ্যাট দে ক্যান নট থিঙ্ক অফ এনিথিং টু সে। অর্থাৎ বলা হচ্ছে লার্নার্সরা প্রায় এই জিনিসটা ফিল করে যে তাদের পেটে আসতেছে কিন্তু তাদের মুখে আসতেছে না। তখন লার্নার্সরা যে জিনিসটা করবে, যেটা মুখে আসে, আশেপাশে থেকে যে সোর্স পায় সেটা নিয়েই তারা কথা বলবে। পুওর পার্টিসিপেশন টাইম, পুওর পার্টিসিপেশন বলতে বোঝানো হচ্ছে আপনি সামনে দাঁড়ায় আপনাকে কথা বলতে বলা হয়েছে 3 মিনিট, আপনি 30 সেকেন্ড পর কথা হারিয়ে ফেলছেন, আর কি বলবেন আপনি বলতে পারতেছেন না, এটাকে বলে পুওর পার্টিসিপেশন। এটা যেন না হয় এটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন। প্রয়োজন মধ্যে বাসায় ইউজ করবেন, প্র্যাকটিস করবেন। আমি তো এই 3টে টপিকস দিয়েছি, এরপরেও বাইরে বলেছি এই 3টে টপিকস যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ইন্টারেস্টিং টপিক সিলেক্ট করেন, সেই টপিকসটা বাসায় প্র্যাকটিস করেন এবং আমাকে জানান যে আপনি এই টপিকসের উপর কথা বলতে চান। নিজেরা একটা করে টপিক সিলেক্ট করবেন আগামী ক্লাসে যে আমি এই টপিকসের উপর কথা বলতে চাই। ঠিক আছে, এইরকম টপিক সিলেক্ট করে নিয়ে আসবেন। যদি এই 3টে টপিকস ভালো না লাগে, প্রত্যেক স্টুডেন্টকে কথা বলতে হবে এবং মিনিমাম 2 ঘন্টা সময়, 2 ঘন্টা সময় মানে 90 মিনিট। তার মানে আমাদের ক্লাসে যদি 45 মিনিট করে থাকে, 45 জন স্টুডেন্ট থাকে, তাহলে প্রত্যেকে 2 মিনিট করে কথা বলতে হবে। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন মাদার টাং ইউজ ইন আওয়ার ক্লাসরুম অল অর আ নাম্বার অফ লার্নার্স টেন্ড টু শেয়ার এভরিথিং ইন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে বাংলা ভাষা, বিকজ ইট ইজ ইজিয়ার ফর গেটিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই কথাটার দুইটা অর্থ হয়। এক, ক্লাসরুমে বাংলা ইউজ না করা, এটা যেমন একটা ব্যাপার, কিন্তু ক্লাসরুমে বাংলা ইউজ না করলেও মনে মনে বাংলাটা ব্যবহার করে সেই বাংলাটাকে ইংলিশে ট্রান্সলেট করে আপনি স্পিকিংটাকে করার চেষ্টা করবেন। এটা হচ্ছে একটা সলিউশন। এরপরে দেখেন প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং নিয়ে কি বলা হচ্ছে, ইউজ গ্রুপ ওয়ার্ক। আপনি সবসময় গ্রুপ ভিত্তিক কথা বলবেন, তাহলে আপনার স্পিকিং ডেভেলপ হবে। ইট ইজ হেল্পফুল ইন মেনি ওয়েজ, লেসেন দ্য ইনহ্যাবিটেশন, এনগেজ অল লার্নার্স থ্রু টিচার ক্যান নট সুপারভাইজ অল গ্রুপ, দো টিচার্স ক্যান নট সুপারভাইজ অল গ্রুপ। আপনাদেরকে আমি 10টা গ্রুপ তৈরি করে দিচ্ছি, 10টা গ্রুপ হয়তো বা আমি মনিটর করতে পারবো না, এটাই স্বাভাবিক, কারণ আমি তো একটা মানুষ, 10 জনকে মনিটর করা সম্ভব না। তারপরেও আপনারা ভুল ভ্রান্তি হোক যাই হোক, আপনারা নিজেরা নিজেদের মধ্যে ডিসকাশন করবেন, গ্রুপ করবেন, কথা বলবেন। অলরেডি আমরা গ্রুপ তৈরি করে দিয়েছি 2 জন করে, সেই 2 জন আপনারা নিজেরা নিজেদের সঙ্গে কথা বলবেন। ফাইনালি আপনাদেরকে এইভাবে কথা বলতে হবে, কথা বলতে না পারলে আপনারা বিপদের মধ্যে পড়বেন। 2 নম্বর, বেস দ্য অ্যাক্টিভিটি অন ইজি ল্যাঙ্গুয়েজ। বেস দ্য অ্যাক্টিভিটি অন ইজি ল্যাঙ্গুয়েজ, সবসময় ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন ইজি ল্যাঙ্গুয়েজ, নট ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। যেমন আমরা এখানে বলতেছি it will help them to speak with the minimum hesitation. It is good, it is a good idea, not goods, এটা এসটা কাটা যাবে। It is a good idea to review essential vocabulary before the real activity. সুন্দর একটা কথা, এটার অর্থটা কি আমাকে কে বলতে পারে বলেন তো? আমি লাস্টে যে সেন্টেন্সটা পড়লাম এটার অর্থ কি, কে বলতে পারে? 2 নম্বর, বেস অ্যাক্টিভিটি অন ইজি ল্যাঙ্গুয়েজ। আর কোনটা? 2 নম্বর, প্রবলেম সলভিং এর 2 নম্বর, বেস অ্যাক্টিভিটি। স্যার এটা দ্বারা বুঝাইছে ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আমরা যে মিনিমাম কথা বলতে পারবো এটা উইদাউট হেজিটেশন ছাড়া আমরা বলতে পারবো ইজি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে। তারপরে স্যার অংশ, তারপরে অংশ কি, ইট ইজ গুড আইডিয়া টু রিভিউ দ্য এসেনশিয়াল ভোকাবুলারি বিফোর দ্য রিয়েল অ্যাক্টিভিটি। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এটা হয় খুবই উত্তম আইডিয়া যার মাধ্যমে আমরা ভোকাবুলারিকে বিফোর ইউজার রিয়েলি মানে সঠিক কাজটি করার পূর্বে আমরা সহজভাবে ভোকাবুলারি গুলো ব্যবহার করতে পারবো। গুড। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে আপনি এই যে তাসফিয়া, তাসনিম, স্নেহা, আপনি বলেন তো এটা কি বলছে লাস্ট বেজ অ্যাক্টিভিটি 2 এর লাস্ট সেন্টেন্সটা মিনিংটা কি?
নাই, ক্লাসে আমি জয়েন বলবো এটা। করে চলে গেছে, তাহলে হলো? জি স্যার, লাস্ট অ্যাক্টিভিটি স্যার বুঝি নাই। ক্লাসে ছিলেন আপনারা? জি স্যার। জি স্যার। ক্লাসে থাকবেন, শুধু জয়েন করলে হবে না, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, নাহলে তো বিষয়গুলো বুঝবেন না, পরে তো বিপদের মধ্যে পড়বেন। আমরা এখান থেকে বলেছি বেস দ্য অ্যাক্টিভিটি অন ইজি ল্যাঙ্গুয়েজ, এটা আমরা এক্সপ্লেনেশন চাচ্ছিলাম যে কে কেমন এক্সপ্লেনেশন দিতে পারে। অলরেডি দুইজন এক্সপ্লেনেশন দিয়েছে। ইট উইল হেল্প দেম টু স্পিক দেম উইথ দ্য মিনিমাম হেজিটেশন। ইট ইজ এ গুড আইডিয়া টু রিভিউ দ্য এসেনশিয়াল ভোকাবুলারি বিফোর দ্য রিয়েল অ্যাক্টিভিটি। আপনি যখনই কোনো প্র্যাকটিস করবেন, কথা বলার আগে আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। ওয়ার্ম আপ, ধরেন আমি আপনাকে বললাম যে আপনি অনলাইন ক্লাসগুলো রেকর্ডিং চাচ্ছেন, এইটা নিয়ে আপনি একটা স্পিকিং করেন, অথবা আপনি নিজে একটা টপিক সিলেক্ট করে নিয়ে আসছেন, সেই টপিকসটা আপনি সুন্দর করে আপনি এটার উপর কথা বলবেন, কিন্তু কথা বলার আগেই আপনাকে ওয়ার্ম আপ করতে হবে। নিজে নিজে আপনাকে মনের মধ্যে শব্দগুলোকে ডিজাইন করে নিতে হবে যে আমি এই শব্দগুলো আমি ব্যবহার করতে যাচ্ছি। এটা ফাইনালি বলার আগে নিজে একবার রিহার্সেল করবেন, নিজে একবার ওয়ার্ম আপ করবেন, দেন তারপর আপনি স্টেজে উঠে এটা বলবেন। সরাসরি যে স্টেজে গিয়ে আপনি কথা বললে ইউ উইল নেভার ডু গুড, কখনোই আপনি ভালো করবেন না। সো in that sense it is presupposition that all of a speaker must have warm up before the real session. প্রত্যেক স্পিকারের রিয়েল সেশন আসার আগে তাকে ওয়ার্ম আপটা করতে হবে। ইট ইজ দ্য ম্যান্ডেটরি ফর বিইং এ গুড স্পিকার। এটা হচ্ছে বাধ্যতামূলক ভালো একজন স্পিকার হওয়ার জন্য। ফুটবলাররাও ফুটবল খেলার আগে একটু ওয়ার্ম আপ করে, জিমে যায়, ক্রিকেটাররাও তাই করে। সো অ্যাজ এ স্পিকার ইউ ক্যান কম্পেয়ার ইয়োর সেলফ অ্যাজ অ্যান অ্যাথলেট। নিজেকে আপনি একজন অ্যাথলেট হিসেবে কম্পেয়ার করতে চান। সো ইফ ইউ ডোন্ট ডু ওয়ার্ম আপ দেন ইউ ক্যান নট ডু গুড ইন দ্য রিয়েল স্টেজ। এই জন্য আপনাদেরকে এই কথাটা ধরা হয়েছে। 3 নম্বর দেখেন, মেক আ কেয়ারফুল চয়েস অফ টপিক অ্যান্ড টাস্ক টু স্টিমুলেট ইন্টারেস্ট। আপনি যখনই কথা বলবেন, আপনারা নিজেরা আগামী দিন 45-100 জন স্টুডেন্ট আছেন, 100টা টপিকস নিয়ে আসবেন, একটা আলাদা পেজ নেবেন, আলাদা পেজে আপনার নাম লিখবেন, আপনার আইডি লিখবেন, আপনি কোন টপিক্সের উপর কথা বলবেন সেই টপিক্স লিখবেন, এবং সেই অনুযায়ী সেখানে আপনি কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড লিখে নিয়ে আসবেন। আমরা এটা জমা নেব আগামী ক্লাসে। হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, এর আগে আমরা আলোচনা করেছি HFW, যে টপিক্সে কথা বলবেন সেই টপিক্সের কিওয়ার্ড বা মেজর ওয়ার্ডস গুলোকে বলা হয় হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। তাহলে আমরা 3 নম্বরে এসে বলছি মেক এ কেয়ারফুল চয়েস। আপনি খুব সতর্কতার সঙ্গে একটা টপিক সিলেক্ট করেন, অথবা একটা টাস্ক টু স্টিমুলেট মানে হচ্ছে উত্তেজিত করা, জাগ্রত করা, জাগিয়ে তোলা, ইন্টারেস্ট। আপনার ভিতর থেকে যেন ইন্টারেস্ট জাগিয়ে ওঠে, ইন্টারেস্ট যেন স্টার্ড হয়, আন্দোলিত হয়, আপনার মধ্যে যেন একটা স্টিমুলেশন আসে, আপনার মধ্যে যেন একটা ভাইব আসে, ইন্টারেস্ট আসে, এইরকম একটা টপিক আপনি সিলেক্ট করবেন। আমরা যে 3টা বলেছি সেই 3টার উপরে কথা বলতে পারেন, অথবা প্রত্যেকেরা নিজেরাই সিলেক্ট করতে পারেন যে স্যার আই উড লাইক টু টক অ্যাবাউট these topics and this is the topics that I have much interest and I hope that I could talk well rather than anything else. যে কোনো জিনিসের থেকে আমি এটার উপর ভালো কথা বলতে পারবো, তখন আমরা আপনাকে সেটাকে অ্যালাউ করবো। প্রত্যেকের কাছ থেকে আমরা শুনবো, প্রত্যেকটা সেকশনে, কারণ 2 ঘন্টা করে ক্লাস, আমরা 2 মিনিট করে শুনলে আমাদের 90 মিনিট পার হয়ে যাবে। সবার শেষে বলা আছে 4 নম্বর, প্রোভাইড ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক ডিরেকশন, ইনস্ট্রাকশন, অ্যাপয়েন্ট চেয়ারপারসন। আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন যখন যে গ্রুপটাকে দেওয়া হবে সেই গ্রুপে একজন চেয়ারপারসন সিলেক্ট করবেন, এবং সেই চেয়ারপারসন যে আপনাদের মধ্যে একটু ভালো, সে আপনাদের ভুলগুলো ধরার চেষ্টা করবে এবং আপনাদেরকে একটা ফিডব্যাক দিয়ে দেবে। তাহলে আপনারা আপনাদের এই প্রবলেমগুলো সলভ। কথা সবাইকে বলতে হবে, কিন্তু একজন গ্রুপ লিডার থাকবে, যে গ্রুপ লিডার চেয়ারপারসনের রোল প্লে করবে, সে আপনাদের ভুলভ্রান্তিগুলো বলে দিবে, আপনাদের ফিডব্যাক বলে দিবে, কোথায় কি হবে এই অনুযায়ী কাজ করা হবে। নেক্সট, এরপরে দেওয়া আছে কিপ স্টুডেন্টস স্পিকিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। আপনারা দয়া করে ক্লাসরুমে যখন থাকবেন তখন আপনারা আপনাদের টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, বাংলা ভাষায় কথা বলবেন না। এটাই হচ্ছে আপনাদেরকে শেখানো হইলো। বলেন, এটা নিয়ে আপনাদের কারো কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, নাহলে আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। So how to be a successful speaker, we talked so long about that issue. কিভাবে একজন ভালো স্পিকার হওয়া যায়, আমরা এতক্ষণ এই বিষয়টা নিয়ে আমরা কথা বললাম। আপনাদের স্যার এই স্লাইডগুলো ক্লাসরুমে দিয়ে দিলে আমাদের জন্য একটু ভালো হতো, মানে আচ্ছা, পয়েন্টগুলা
নোট করে গুগল নিতে পারবো। ক্লাসরুমে আমরা আপলোড করে দিচ্ছি, অসুবিধা নেই। ওকে, নেক্সট। এখন দেখেন আমরা আরেকটা জিনিস পড়াচ্ছি, এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। এটা তো স্লাইড, জানি না কতটুকু দেখতে পাবেন বা কতটুকু কি করতে পারবেন। আপনারা কি এখনো বাইরে টাইরে আছেন নাকি? কেউ অফিস টফিস থেকে ফিরতেছেন, এইরকম কেউ আছেন? স্যার ওইরকম নাই, আমি গ্রামের বাড়ি আছি তো, বাইরে আর কি বসে ক্লাস করতেছি নেটওয়ার্কের কারণে। ও আচ্ছা, ভালো, সমস্যা নেই। বাইরে মশা টশা যেন না কামড়ায়, তাহলে হবে। দেখেন স্ক্রিনশট স্যার দেখতে পাচ্ছেন? স্যার মশাটাই আছে শুধু। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন? জি স্যার। কি লেখা আছে বলেন তো? মডিফায়ার, মডিফায়ার বোঝেন? পরিবর্তনশীল। হ্যাঁ, জি জি যেটাকে স্যার, আমরা আপডেট উন্নত। আপডেট, আপডেট জিনিস, কারেক্ট, ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানে ফিমেল ক্যারেক্টার যারা আছেন বলেন তো এগুলো কি জিনিস? ছেলেরা একটু কম রেসপন্স করেন, মেয়েরা মানে একটু রেসপন্স বেশি করেন, যেহেতু এই প্রোডাক্ট গুলো মেয়েদের তো। স্যার লিপ লাইনার, এগুলো দিয়ে কি করে মূলত? লিপসের জন্য ঠোঁট আর্ট করার জন্য কাজ করে লিপস্টিকের সাথে। আচ্ছা, যাই হোক, আমি এত কিছু বুঝি না, আপনাদের দেখাইলাম। 850 টাকা দাম। আই শ্যাডো, আচ্ছা, গুড। 850 টাকা দাম, অনেক কিছু দেখছেন আপনারা, ভেরি গুড। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে 850 রুপিয়া আর এস, ওকে ফাইন, সমস্যা নেই। আচ্ছা, এর পরেরটা মেয়েরাই বেশি রেসপন্স করেন, এইটা কি বলেন তো? লিপস্টিক, নেইল পলিশ। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, শেষ। আচ্ছা, এরপরে সবাই, ছেলে মেয়ে সবাই উত্তর দেন, তারপরে পরে আমরা আসতেছি। এইটা কি? ফেস ওয়াশ। ভেরি গুড, ফেস ওয়াশ স্যার। ভেরি ভেরি গুড। এইটা দেখা যাচ্ছে, হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে? ক্লিনিং। ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। ওয়াশিং হার ফেস ফেস। ওয়াশ দিয়ে স্যার মুখ দিচ্ছে। ওকে ফাইন। এবার সবার শেষে এই ভদ্র মহিলাকে চেনেন? না। কেউ না চেনেন না? স্যার। হায় হায়, আপনারা স্যার আমার বাংলাদেশি। নামটা মনে নাই, বাট উনি ফ্যাশন ডিজাইনার। কে বললো এটা? স্যার আমি ইশরাত জাহান। ও, ইশরাত জাহান, গুড। মোটামুটি কাছাকাছি গিয়েছেন আর কি। হ্যাঁ, ওনার নাম হচ্ছে বিবি রাসেল, উনি বাংলাদেশের প্রখ্যাত ফ্যাশন হ্যাঁ, ডিজাইনার, বিবি কারেক্ট। ঠিক আছে, তো এখন এই জিনিসগুলো দেখানোর পিছনে একটা কোশ্চিন, তার মানে আমি পড়াচ্ছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে আমি কেন গিয়েছি, এখানে একটা কোশ্চিন আছে। আপনারা যখন স্পিকিং করবেন, আপনাদের স্পিকিং এর মধ্যে যত বেশি কথার মধ্যে যত বেশি মডিফায়ার থাকবে, আপনার কথাটা তত বেশি সুন্দর হবে। এই প্রোডাক্টগুলো দেখানোর পিছনে একটা রেশনাল হচ্ছে এটা। দেখেন, আমরা যদি বলি এটা আই শ্যাডো, এটার ব্যবহারটা কি আমি ততটা জানি না খুব বেশি, আমার জানার অতটা মানে প্রয়োজন পড়ে নাই, কিন্তু এইটা আমি মোটামুটি বুঝি যে এইটা মেয়েরা তাদের মানে দেখা যাচ্ছে একটা হচ্ছে সম্ভবত লিপস্টিক, আর একটা হচ্ছে সম্ভবত কি বলে হাতের আঙ্গুলে দেয়। আচ্ছা, নেল পলিশ। নেল পালিশ, ওকে ফাইন, এই তো আপনি জানেন, ভালো। এখন কোশ্চিন হচ্ছে এইগুলো আসলে কি, আমি যদি ল্যাঙ্গুয়েজের ভাষায় চিন্তা করি, ভাষার দিক থেকে যদি আমি এগুলো ভাবি, আমি একজন ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে, ল্যাঙ্গুয়েজের ফ্যাকাল্টি হিসেবে আমি মনে করি এগুলো লিপস্টিকও না, এগুলো নেইল পালিশও না, এগুলো অল আর মডিফায়ার্স। বিকজ আমরা যদি এইভাবে চিন্তা করি যে এমন একটা হাতের আঙ্গুল, যে আঙ্গুলে নেইল পালিশ দেয় নেই আর যে আঙ্গুলে দিয়েছে, তাহলে দুইটা আঙ্গুল ডিফার করে। সো এগুলো হচ্ছে মডিফায়ার। সুতরাং এই জিনিসটার মধ্য দিয়ে আমরা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আপনাকে আমরা এই জিনিসটাই বলতেছি যে আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবেন, আপনি ধরেন আমি একটা কথা বললাম, আমি একটি মেয়েকে দেখি, আমি একটি শিক্ষার্থীকে দেখি, দুটো বাক্য আমরা বলেছি, এই বাক্য দুটোর মধ্যে কোনো মডিফায়ার আছে আপনাদের জানা মতে? জি স্যার। কি বলেন?
তার শিক্ষার মানে মেয়েকে দেখছি, এটা তো মানে সবাই সব মেয়েকেই বোঝানো হলো, আবার শিক্ষার্থী মানে এখানে তো স্পেসিফিক। আমি একটি মেয়েকে দেখতেছি, প্রথম বাক্য দ্বিতীয় বাক্য আমি বললাম আমি একটি শিক্ষার্থীকে দেখতেছি। এবার আমি আপনাকে বলি এই দুটো বাক্যকে আমি কারেকশন করে মডিফিকেশন করে বলতেছি। আমি সেকেন্ড সেমিস্টারের একটা মেধাবী শিক্ষার্থীকে দেখতেছি, তাহলে আমার প্রথম বাক্য থেকে দ্বিতীয় বাক্য পার্থক্য আছে কি নাই? জি স্যার, আছে। আছে স্যার। আছে, কারেক্ট। তাহলে প্রথম বাক্যের মধ্যে ছিল আমি একটা শিক্ষার্থীকে দেখি, আমি দ্বিতীয় বাক্যের মধ্যে বলেছি কোন সেমিস্টারের শিক্ষার্থী সেটা বলেছি, শিক্ষার্থীরা কেমন ধরনের শিক্ষার্থী সেটা বলেছি। তাহলে আমার পরবর্তী যে শব্দগুলো আমি এখানে অ্যাড করেছি এই শব্দগুলোই লিপস্টিক, এই শব্দগুলোই হচ্ছে আপনার নেইল পালিশ। আপনাদেরকে কথার মধ্যে এরকম মডিফায়ার ব্যবহার করতে হবে। আমরা এই জিনিসটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। আমি যদি বলি যে আমি একটি মেয়েকে দেখতেছি, আমি যদি বলি আমি একটি লম্বা মেয়েকে দেখতেছি, আমি একটি সুন্দর মেয়েকে দেখতেছি, তখন আমার প্রথম বাক্য থেকে আমার দ্বিতীয় বাক্যটা খুব সহজেই শ্রোতার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবে। So modifier are those words that can draw the attention of the audience very easily and that can make bound the audience to listen to you. লাস্ট ক্লাসে আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখিয়েছিলাম 7 deadly sins of speaking। কথা বলার সময় 7টা খারাপ অভ্যেস আছে। এই 7টা খারাপ অভ্যেসের মধ্যে হচ্ছে একটা হচ্ছে গসিপিং, জাজিং, এক্সাজারেশন, ডগমেটিজম। তো আপনি এক্সাজারেশন রাখবেন না, ডগমেটিজম রাখবেন না, বাহুল্য কোনো কিছু বলবেন না, সেটা আপনাকে নিষেধ করা হয়েছে। কিন্তু আপনাকে আবার এইখানে আমি এনকারেজ করতেছি যে আপনি মডিফায়ার ইউজ করবেন। আপনার বাক্যের মধ্যে যত বেশি মডিফায়ার থাকবে, মডিফায়ার মানে হচ্ছে পরিবর্তন করা, মডিফায়ার মানে হচ্ছে ইনফরমেশন দেওয়া। এখন এই পরিবর্তনটা হইতে হবে ইনফরমেশনের মধ্য দিয়ে। যেমন আমি আমার বাক্যের সবসময় যে সৌন্দর্যতাই হইতে হবে মডিফিকেশন, ব্যাপারটা কিন্তু এমনটা না। তার উদাহরণ হিসেবে দেখেন, আমার এইখানে আমার লিপস্টিক না দিলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, আমার নেইল পালিশ না দিলেও কিন্তু সমস্যা নাই। কিন্তু অবশ্যই আমি যদি একটা ফেস ওয়াশ ইউজ না করি, আমার ত্বকের মধ্যে অবশ্যই ত্বকের লাবণ্য, ত্বকের সৌন্দর্যতা হারিয়ে যাবে। তার মানে আমার যে ইনফরমেশনটা সবসময় কিন্তু মডিফিকেশন মানেই হচ্ছে সৌন্দর্যতা না, মডিফিকেশন মানে হচ্ছে নেসেসিটিও হইতে হবে, প্রয়োজনীয়তাটাও হইতে হবে। সো একটা ফেস ওয়াশ আপনি সরাসরি ফেস ওয়াশ ইউজ না করেন, আপনি পানি দিয়ে হলেও আপনার ফেসটাকে পরিষ্কার করতেছেন, সাবান দিয়ে হলেও আপনার ফেসটাকে পরিষ্কার করতেছেন, অথবা অন্য কোনো যদি উপকরণ থাকে সেটা দিয়ে করতেছেন। সুতরাং মডিফিকেশন মানে হচ্ছে ইনফরমেশন দেওয়া, সবসময় বিউটিফিকেশনকেই বোঝায় না। তাহলে আপনি আপনার কথা বলার মধ্যে as much as information you can provide, your sentence will be more attractive and capable to draw the attention of the space মানে spectator or audience। এটাই হচ্ছে মূল কথা, বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এখন কোশ্চেন হচ্ছে এইটা যে আমরা পড়াইলাম, এখন আপনাদের কাজটা কি থাকবে? আগামী দিনে আমরা খুব সাধারণ একটা করে সেন্টেন্স দিব। এই সেন্টেন্সগুলোকে আপনাকে মডিফায়ার ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আপনাকে বড় করতে হবে, এই সেন্টেন্সগুলো আপনাকে ইনফরমেটিভ করতে হবে, এই সেন্টেন্সগুলো অন্য আরেকজনকে অ্যাট্রাকটিভ করতে হবে। আমরা পেয়ার করে দেব, পেয়ারে একজনকে বলবো আপনি একটা সিম্পল সেন্টেন্স বলেন। সে যদি বলতে পারে ভালো, সে যদি বলতে না পারে তাহলে অন বিহাফ অফ দ্যাট পার্টিকুলার স্টুডেন্ট I will produce a sentence and you have to add modifiers with that particular sentence. That is the role you have to play. So last class you have multiple function, আপনাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া হবে, এই অ্যাক্টিভিটিস গুলো আপনাদেরকে রোল প্লে করতে হবে। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। আপনাদের দিক থেকে কোনো কোশ্চেন আছে বলেন। পিকচারও দিব, সেন্টেন্সও দিব, সব দিব। স্পিকিং এর যত ডিভাইস আছে সবগুলোই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের আর খুবই সহজ কথা, আমি কিছুক্ষণ আগেই বললাম একটা কথা, আই সি আই স্টুডেন্ট, আমি একটা শিক্ষার্থীকে দেখি। এখন আমি আপনাকে বললাম যে আপনি এটা মডিফায়ার ইউজ করেন। মডিফায়ার ইউজ করে আমি ধরেন একটা ফিমেল স্টুডেন্টকে জিজ্ঞাসা করলাম, আই পারচেজ ড্রেস, আমি একটা ড্রেস ক্রয় করলাম, আই পারচেজ আ ড্রেস।
আমি একটা ড্রেস ক্রয় করলাম, এখন সেই শিক্ষার্থীকে মডিফায়ার ব্যবহার করে, তাহলে আই পারচেজড আ ড্রেস, এখানে আমরা 4টা শব্দ পেয়েছি। এখন সেই শিক্ষার্থী এটাকে মডিফায়ার ব্যবহার করে এই শব্দটাকে সে বড় করবে, এই সেন্টেন্সটাকে বড় করবে। যত বেশি মডিফায়ার ইউজ করতে পারে, সেটা ইনফরমেশন দিয়ে মডিফায়ার হইতে পারে, সে বলতে পারে আই পারচেজড বিউটিফুল বাট এক্সপেন্সিভ ড্রেস, তাহলে সে ব্যবহার করলে বিউটিফুল, সে ব্যবহার করলে এক্সপেন্সিভ। এরপরে সে বললো কস্টিং 12,000 টাকা, এরপরে সে বলতেছে যেটাকে কস্টিং লেগেছে 12,000 টাকা, তাহলে সে একটা ইনফরমেশনও দিল। এইভাবে সেন্টেন্সগুলোকে তাকে বড় করতে হবে, এবং এই সেন্টেন্সগুলো ওরালি বড় করতে হবে, কোনো পেন অ্যান্ড পেপার ব্যবহার করা যাবে না। এবং তাকে যে সেন্টেন্সটা সে যে ব্যবহার করতেছে, পুরো সেন্টেন্সটা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তাকে পুরো সেন্টেন্সটা আবার রিপ্রডিউস করতে হবে। অর্থাৎ সে যদি 5টা মডিফায়ার ইউজ করে, তাহলে সে প্রথম থেকে আবার সে একটা একটা করে মডিফায়ার ইউজ করবে, আবার শেষের দিকে এসে সে পুরো 5টা মডিফায়ার সহ তার পুরো প্রথম সেন্টেন্সটা আবার প্রডিউস করবে। এটা তার কগনিটিভ লেভেলের একটা ফাংশন থাকবে, মস্তিষ্কের মধ্যে ধরে রাখতে হবে তথ্য, এবং প্রত্যেকের ইনফরমেশন আলাদা আলাদা হবে। এই হচ্ছে ফাংশন। আর আজকে আমি আপনাদের গ্রুপে এখন একটা ছবি দিয়ে দিচ্ছি, এটা আপনারা আজকে দেখে আগামীকাল নেক্সট ফ্রাইডে আপনারা, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার রাত 12টার মধ্যে আপনারা জমা দিয়ে দিবেন। একটা পিকচার আমরা আপলোড করব, এই পিকচারটা আপনারা ডেসক্রাইব করবেন, করে এটা অডিও করে আপনারা এটা আপলোড দিবেন আগামীকাল বাংলা ইংরেজি হ্যাঁ, আমি এই যে এখনই দিয়ে দিচ্ছি, ক্লাস শেষ হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পিকচারটা। এটা আপনাদেরকে দেখে আপনাদেরকে, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আমরা একটু দেরি করে দিলাম এই কারণে, অনেকেই চ্যাট জিপিটি মেরে বিভিন্ন জায়গায় মেরে এগুলো দ্রুত দিয়ে দিবে, এই জন্য আমরা একটু লেটে দিয়ে দিলাম। এটা আমাদের আরো আগে দেওয়ার কথা ছিল আর কি। আর আমরা একটা ভিডিও আপলোড করতেছি, এই ভিডিওটা আপনারা দেখবেন, যারা যারা দেখেন নাই তারা এই ভিডিওটা শুনে আসবেন। স্যার অ্যাসাইনমেন্টের এটা ক্লাসরুমে স্যার অ্যাসাইনমেন্ট তৈরি করে দিয়ে। হ্যাঁ, আমি তৈরি করে দিচ্ছি, সমস্যা নেই, অ্যাসাইনমেন্ট দিয়ে তৈরি করে দেব। গতবার ওই যে অ্যানাউন্সমেন্টে দেওয়া হয়েছিল তো, এইখানে স্যার সবারই দিতে ঝামেলা। আর বিষয়টা হলো সবারটাই সবাই দেখতে পারতেছে, অ্যাসাইনমেন্ট করে দিলে যার যারটা আলাদা আলাদা ভাবে আপলোড করে দিতে পারতো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার পরামর্শের জন্য। তো ঠিক আছে, আপনাদের আর কারো হ্যাঁ বলেন। স্যার 22 তারিখে আমাদের এক্সাম হবে কোন টপিকে স্যার? 22 তারিখে এক্সাম, আপনাদের পরীক্ষা কত তারিখে পড়ছে? 22 তারিখে দিছে স্যার। 22 তারিখে 22 তারিখে, তার মানে তো সবার পরীক্ষায় 22 তারিখে, তাই না? 22 তারিখ কি বার পড়তেছে? 22 তারিখ কি বার পড়তেছে? স্যার ফ্রাইডে। ফ্রাইডে অফলাইনে দিছে এবার। হ্যাঁ, সেমিস্টার ফাইনাল তো অফলাইনেই দিবে। কয় ঘন্টা পরীক্ষা হবে? স্যার 2 ঘন্টা দেওয়া আছে স্যার। 2 ঘন্টা মানে ক্লাস টাইম দেওয়া আছে আর ক্লাস টাইমটা আর কি স্যার। ও স্যার আজকে যে পিকচারটা আপনি আপলোড করবেন, ওইটা কি আজকে রাত 12টার মধ্যে? কালকে রাত 12টার মধ্যে দিবেন, বৃহস্পতিবার রাত 12টার মধ্যে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। ঠিক আছে, আপনাদের আর কারো কোনো কিছু বলার আছে? স্যার এক্সাম সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম। ও আচ্ছা, এক্সামটা হবে কিরকম? এই যে আপনারা যেরকম দিয়েছেন এইরকমই এক্সাম হবে, কেমন? এই যে আপনাদের একটা লিসেনিং এর উপর আপনাদের এক্সাম হবে। আপনারা মিড যেরকম দিয়েছেন সেমিস্টারের সেম প্রসেসই হবে, লিসেনিং থাকবে, স্পিকিং থাকবে। এখন যেটা হবে যে লিসেনিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু হয়তোবা মানে ডিফারেন্ট কোনো কিছু থাকতে পারে আর কি। আচ্ছা স্যার, আমার একটা জিনিস জানার ছিল, সেটা হচ্ছে যে আমরা যখন নেক্সট ক্লাসে করব, আমরা প্রেজেন্টেশনটা দিব বা আমরা একটা টপিকের উপর কথা বলবো, সেটা কি 2 ওয়ে কনভারসেশন হবে নাকি আমি নিজে সিঙ্গেল প্রেজেন্টেশন দিব?
এইটা আসলে আমরা দেখি আপনাদেরকে, আসলে আমরা একটু ভিন্ন রকম পরিকল্পনা আছে। আমি এটা কালকে আহ, আমি অ্যানাউন্সমেন্ট এখন একটা দিয়ে রাখতেছি আপনাদের। আমি একটা পার্সোনাল প্রেজেন্টেশন নেব, বুঝছেন, এই ইয়ের উপর, এই আহ, এই পাওয়ার পয়েন্টের উপর ফ্রাইডেতে। জি স্যার। এরকম একটা সম্ভাবনা আছে, আমি একটা প্রেজেন্টেশন নিব ইয়ের উপরে। জি স্যার, আমাদের জন্য ভালো হয় আমাদের যদি কোনো একটা টপিক সিলেক্ট করে দেওয়া হয় বা যে কোনো একটা টপিক দেওয়া হয়, সেই জিনিসটা যদি আমরা টপিকসটা আমি বলেই দিচ্ছি, আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন, স্লাইড তৈরি করবেন। আমি বলেছি পিকটোরিয়াল বায়োগ্রাফির উপর আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। পিকটোরিয়াল বায়োগ্রাফি বোঝেন? জি স্যার, পিকচারাল বায়োগ্রাফি বলতে গেলে যে স্ক্রিনে যেরকম দেখতেছি এরকম একটা ছবি দেওয়া থাকবে, তার উপরে আমি হচ্ছে যে যে কোনো একটা সিনারিও দেওয়া থাকবে, সেটাকে আমাকে ডিসক্রাইব করতে হবে, এরকম হ্যাঁ কিছু কি স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইরকম পিকটোরিয়াল বায়োগ্রাফি। কিন্তু এখানে একটা কথা আছে, এটা হচ্ছে জি স্যার। আপনার পার্সোনাল, মানে অটো পিকটোরিয়াল বায়োগ্রাফি হবে। আপনার ছোট দিনের বিভিন্ন ছবিগুলো আপনি কালেক্ট করে আপনি নিজের সম্পর্কে ডেসক্রাইব করবেন। আপনি ছোট ক্লাসে কেমন ছিলেন, ক্লাস 6-এ কেমন ছিলেন, ক্লাস 10-এ কেমন ছিলেন, এই ধরনের ছবিগুলো আপনি সংগ্রহ করবেন, করে আপনার নিজেই একটা পাওয়ার পয়েন্টে স্লাইড করবেন। আপনার একটা ছবি দিবেন, সেখানে আপনার একটা এজ দিবেন, এজ নাম্বার দিয়ে আপনি ওই এজে কি কি পারতেন, কি কোয়ালিটি ছিল, সেইখানে আপনার কেমন কি ছিল, এইটাকে বলা হচ্ছে পিকটোরিয়াল বায়োগ্রাফি। অর্থাৎ আপনার সেলফ পিকচার দিতে হবে, অন্য রাইট স্যার, বুঝতে পেরেছি স্যার। মানে আমাকে এক কথায় আমি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থাকবে, ওর উপরে আমি 2 মিনিট বা 3 মিনিট ডিসক্রাইব করব। আপনার ছবি দিয়ে। জি জি, আমার ছবি দিয়ে আমি আমার প্রেজেন্টেশনটাকেই হচ্ছে যে রিপ্রেজেন্ট করব আর কি। আপনার ইনফ্যান্সি থেকে শুরু করলে, আপনার শৈশবকাল থেকে শুরু করে আপনার একদম অ্যাডাল্ট হুড পর্যন্ত, আপনি প্রাপ্তবয়স্ক পর্যন্ত, মানে আমাদের অনেকগুলো স্টেজ আছে। ইনফ্যান্সি আছে, আর্লি চাইল্ডহুড আছে, লেটার চাইল্ডহুড আছে, অ্যাডোলেসেন্স আছে, অ্যাডাল্টহুড আছে। তাহলে কয়টা স্টেজ গেল? ইনফ্যান্সি, আর্লি চাইল্ডহুড, লেটার চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স এন্ড অ্যাডাল্টহুড। 5টা ধাপ, প্রত্যেকটা আপনার আচ্ছা আমার স্যার। লাইফে 5টা ধাপ আছে। এই 5টা ধাপে 5টা পিকচার আপনি কালেক্ট করবেন, 5টা পিকচার দিয়ে 5টা স্লাইড তৈরি করবেন। এই 5টা স্লাইডের উপর আপনি 2 মিনিট বা 3 মিনিট কথা বলবেন। এটাই হচ্ছে আপনার আগামী দিনের অ্যাক্টিভিটিস প্রেজেন্টেশন। জি স্যার, বুঝতে পেরেছি। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল, কোনো গ্রুপ না, অর্থাৎ প্রত্যেককেই কিন্তু করতে হচ্ছে এটা। কোনো মানে ব্যক্তিভেদে কিন্তু আলাদা না, এটা সবাইকেই করতে হচ্ছে। কেমন? তো এটা কি আগামী ক্লাসের জন্য মানে শুক্রবারের জন্য? হ্যাঁ, নেক্সট শুক্রবারই করবে, কারণ আপনাদের এর পরের শুক্রবারে তো পরীক্ষাই পড়ে গেছে, তাই না? তো স্যার আপনি জি কিছুক্ষণ আগে স্যার, একটা বলছিলেন ক্লাস যে করে আমাদের পরীক্ষা স্যার। হ্যাঁ, আপনারা 2টা ক্লাস পাইলেন, এরপরের ক্লাসে পরীক্ষায় পড়ে গেছে। প্রেজেন্টেশন দিবেন, প্রেজেন্টেশনের পর আমরা বাকি যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। আসলে এটা একটা মানে ক্লাস প্রোগ্রাম, তো মানে শর্ট সেমিস্টার, তো আপনাদের একটু ঝামেলা হবেই, এটা কিছু ইয়ে নেই। আর আপনাদের সেমিস্টার ফাইনালে ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মিড যেমন দিয়েছেন, সেমিস্টারটাও ঠিক তেমনই হবে। তবে এমনটা হইতে পারে, সেমিস্টারে যেহেতু 2 ঘন্টা সময়, তো এই স্পিকিংটা আমরা হয়তো ক্লাসরুমে নিয়ে নিব আর কি। এটা হচ্ছে একটা ব্যাপার। ঠিক আছে স্যার। স্পিকিংটা স্পিকিংটা স্যার আমরা কিছুক্ষণ অডিও, আগে বললেন স্যার হচ্ছে যে একটা টপিক লিখে নিয়ে আসবো, সেটার উপর আমাদের প্রেজেন্টেশন দেয়। এখন তো আবার স্যার বললেন যে স্লাইড করে নেওয়ার জন্য। দুইটাই আহ, দুইটাই দুইটাই থাকবে, দুইটাই থাকবে। আমরা এটা দেখব, দুইটাই থাকবে, দুইটাই থাকবে। আপনার স্পিকিং, ওটাকে বলা হচ্ছে স্পন্টেনিয়াস স্পিকিং, আর এটাকে বলা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। দুইটাই থাকবে আপনার। আপনাদেরকে একটু কাজ আমরা বেশি দিচ্ছি এই কারণে, দুটোই থাকবে। কাজ তো করতে হবে আপনাকে। ওই ওই স্পিকিং করতে তো আপনার সময় লাগবে কয় মিনিট, আপনি ওইটার উপর কথা বলবেন 1 মিনিট, এটার উপর কথা বলবেন 2 মিনিট। পিকটোরিয়াল বায়োগ্রাফির উপর কথা বলবেন 2 মিনিট, আর আপনার পিকচার ডেসক্রিপশনের উপর কথা বলবেন 30 সেকেন্ড বা 1 মিনিট। সো 3 মিনিট কথা বলবেন, এই তো নরমাল ব্যাপার। কাজ দুটোই দেওয়া আছে। মেসেজ ক্লিয়ার আমার কথা? জি স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট আমি নিয়ে নিয়েছি, সমস্যা নেই। আপনারা এই দিয়ে দেন, তাহলেই হবে।
এই চ্যাট বক্সে আপনাদের রোলটা দিয়ে দেন, আমরা চ্যাট বক্সে অনেকে তো ঢুকতে পারতেছে না, আমাকে বলতেছে। যারা ঢুকতে পারতেছে না তাদের ব্যাড লাক। আমাদের প্রেজেন্টটা দিয়ে দিব স্যার। না, সেটা আমরা কারা কারা ঢুকতে পারেনি আমরা দেখে নিয়ে আমরা করবো, অসুবিধা নেই। স্যার তাহলে আমি আর একটু সামারিটা বলতে চাচ্ছিলাম যে আমাদের কি শিখলাম, মানে আজকের যে ক্লাস হলো সেটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট বৃহস্পতিবারের মধ্যে দিতে হবে 12টার মধ্যে, আর হচ্ছে একটা প্রেজেন্টেশন তৈরি করা লাগবে, স্লাইড, যেটা আমাদের বায়োগ্রাফি, আমাদের পার্সোনাল আর কি। আর একটা হচ্ছে পিকচার্স, যেটা হলো স্যার দেওয়া থাকবে ওইটার উপরে কথা বলবো, এই তো স্যার তিনটা? হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক আছে। নোম্যান আছেন? প্রেজেন্ট দেওয়া শেষ স্যার, আমরা কি চলে যেতে পারি এখন? হ্যাঁ, যারা প্রেজেন্ট দিয়েছেন তারা চলে যান। জি স্যার, আছে স্যার। ঠিক আছে স্যার।